কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম হচ্ছে কেমিস্ট্রির একটা ক্লাসে। আমরা কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারের উপর একটা ক্লাস করব, এবং এই চ্যাপ্টারটা তোমরা জানো অনেক ছোট। একটা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারের মোটামুটি সবগুলো টপিক আমরা শেষ করে ফেলবো। এই সেকেন্ড চ্যাপ্টার থেকে হচ্ছে করোনাকালীন সময় যখন শর্ট সিলেবাস ছিল 21-22-এ, তখন পুরোপুরি একটা সৃজনশীল আসতো। কিন্তু এখন এই সেকেন্ড চ্যাপ্টার থেকে সম্পূর্ণ একটা সৃজনশীল পাইতে পারো এই সম্ভাবনা খুব কম। কিন্তু থার্ড এবং ফোর্থ চ্যাপ্টারের সাথে কোলাবোরেশন করে এই সেকেন্ড চ্যাপ্টার থেকে সৃজনশীল আসে, এবং এই সেকেন্ড চ্যাপ্টার থেকে কোশ্চেনে আসার মতো টপিক আছে মোটামুটি 4টা। এর মধ্যে সব থেকে আমি গুরুত্বপূর্ণ দিক দিয়ে লিখি। প্রথম যে টপিক যেটা আসার মতো সেটা হচ্ছে ব্যাপন। 1 নম্বর টপিক হচ্ছে ব্যাপন। এই ব্যাপন কাকে বলে, কি এবং ব্যাপন রিলেটেড কি কি কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা ব্যাপার আমি লিখে ব্যাখ্যা করব, এবং আমরা লিখে লিখে পড়ব, খাতায় কলমে লিখে লিখে ব্যাখ্যা করব। 2 নম্বর যে টপিকটা এই চ্যাপ্টার থেকে বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাষ্পায়ন অথবা ঘনীভবনের বক্ররেখা। তো আমি শুধু নাম দিচ্ছি বাষ্পায়নের বক্ররেখা। বাষ্পায়নের বক্ররেখা খুব গুরুত্বপূর্ণ। বাষ্পায়নের বক্ররেখা, এই ব্যাপন থেকে কোশ্চেন আসলে সেটা গ অথবা ঘ নাম্বারে থাকে, এবং বাষ্পায়নের বক্ররেখা থেকে কোশ্চেন আসলে সাধারণত ঘ নাম্বারে 4-এর জন্য কোশ্চেনটা থাকবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে পাতন। তুমি যদি পাতন সম্পর্কে জানো তাইলে মনে করো তুমি ঘনীভবন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন এই বিষয়গুলো জানতে পারবা। এই পাতনের জন্য কোশ্চেন আসলে ক অথবা খ নাম্বারে কোশ্চেন আসে। আরেকটা টপিক আছে যেটা নিয়ে আলোচনা না করলেও হতো, সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব নিয়ে ওই ধরনের কোশ্চেন এখনো আসে না, আসলেও তোমরা মনে করো যে একটু দেখে রাখলে আর কি। কণার গতিতত্ত্ব লাস্টে আমরা অল্প একটু আলোচনা করে দেব। এই হচ্ছে 4টা টপিক। প্রত্যেকটা টপিকের যে এক্সাম্পল গুলো দিব এগুলো তোমাদের টেস্ট পেপারে বিভিন্ন বোর্ড এবং স্কুল থেকে বাছাই করা হয়েছে। সো এই ক্লাস যদি তুমি পুরোপুরি দেখো তাহলে তুমি যখন সৃজনশীলে ঢুকবা, আশা করি প্রত্যেকটা সৃজনশীল তোমার কাছে মনে হবে যে তুমি আগে করে আসছো। তা আমরা প্রথম চ্যাপ্টারের যে হেডিংটা দিব, আমরা শুরু করতে যাচ্ছি ব্যাপনের মাধ্যমে। তাহলে এই যে এখানে লিখলাম ব্যাপন। ব্যাপন, আচ্ছা। এখন ব্যাপনের সংজ্ঞাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্যাপনের সংজ্ঞার মধ্যে 2টা টার্ম আছে, এই 2টা টার্ম তোমাকে বুঝতে হবে। 1 নাম্বার হচ্ছে ব্যাপনের সংজ্ঞায় যে কথাটা আসবে সেটা হচ্ছে কঠিন, তোমরা আমার সাথে লিখবা, কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় যে কোনো পদার্থের মধ্যে ব্যাপন হতে পারে। কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের, কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের। তাহলে সংজ্ঞাটাকে আমি একটু ভেঙে ভেঙে লিখি। সংজ্ঞা তো তোমার বইয়ে আছে। কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ভাবে সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। তাহলে এখানে 2টা টার্ম আছে, 2টা কেসকে আমি আলাদা করে লিখি। 1 নম্বর কেস হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে, এটাকে ইংরেজিতে বলা হয় স্পন্টেনিয়াসলি। 2 নাম্বার হচ্ছে সমানভাবে, সমানভাবে ছড়িয়ে পড়া। এই লাস্টে আমি লিখলাম পড়াকে ব্যাপন বলে। তাহলে এই যে 2টা টার্ম আমি লিখছি, তোমরা তো পরীক্ষায় সংজ্ঞা এইভাবে ডেফিনেটলি লিখবা না, ব্যাপনের সংজ্ঞাটা ওইভাবে আসে না, কিন্তু বর্ণনা একটু দিতে হয়। তাহলে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। এখন আমরা প্রত্যেকটা ব্যাখ্যায় যাব, এবং এখান থেকে সিকিউ কিভাবে আসে এইটা একটু বোঝা জরুরি। কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ, এইখান থেকে তুমি একটা বিষয় ক্লিয়ার হইলা, পদার্থের 3টা অবস্থা আমরা জানি, কঠিন, তরল এবং গ্যাসীয়। 3 ধরনের পদার্থের ক্ষেত্রেই ব্যাপন হবে। এর মধ্যে কোন পদার্থের ব্যাপন বেশি হবে এটা একটু লেখা নাও। সব থেকে বেশি ব্যাপন হয় হচ্ছে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সব থেকে বেশি, এরপরে হচ্ছে তরল পদার্থের ব্যাপন হার, এরপরে হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন হার। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক জানলাম যে 3টা পদার্থেরই ব্যাপন হবে, সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের ব্যাপন বেশি, তরল পদার্থের ব্যাপন তুলনামূলক একটু কম, কঠিন পদার্থের ব্যাপন আরো কম। এটা তোমাদের বইয়ে উদাহরণ দিয়ে দেওয়া আছে। ওকে, এখন স্বতঃস্ফূর্ত মানে কি? এখানে কোনো প্রকার তাপ, চাপ বা কোনো কিছুর প্রয়োজন নাই। স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে তাপ, চাপ বা
কোনো প্রভাবক, কেমিস্ট্রিতে প্রভাবক কথাটার সাথে তোমরা পরিচিত। প্রভাবক মানে কি, যে বিক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে তাকে বলা হয় প্রভাবক। তাপ, চাপ বা কোনো প্রভাবক এর প্রয়োজন নেই, প্রয়োজন নেই, এটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত ভাবে। যেমন মনে করো তোমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, তাদের পড়তে বসার জন্য টিচারের বলা লাগে না, বাবা মা কারোই বলা লাগে না, সে নিজে থেকেই ভালো কিছু করতে চায়, নিজে থেকেই পড়াশোনা করে, নিজে থেকেই স্কুলে যায়, নিজে থেকে কোচিং এ রেগুলার যায়, সে মিস দেয় না, সে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে পড়াশোনা করে। আর তোমরা যাদেরকে হচ্ছে বাবার প্রেসার ক্রিয়েট করতে হয়, মায়ের প্রেসার ক্রিয়েট করতে হয়, মোটিভেশন দিতে হয়, পিটাইতে হয়, তারপরেও পড়তে বসো, আবার অনেক সময় বসো না, তারা স্বতঃস্ফূর্ত না। এই হচ্ছে স্বতঃস্ফূর্ত সুন্দর উদাহরণ। তাহলে স্বতঃস্ফূর্ত মানে কি, ব্যাপন যে হবে এখানে তাপ, চাপ, ঘনমাত্রা বা কোনো প্রভাবকের প্রয়োজন পড়বে না, সে নিজে নিজেই ছড়িয়ে যাবে, এটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত। এবং এই যে সমান ভাবে কথাটা বলছে, এই সমান ভাবে কথাটার মানে হচ্ছে চারোদিকে ছড়াবে, কোনো একটা বিশেষ দিকে ছড়াবে এই ধরনের কোনো কথা নাই, চারোদিকে সমানভাবে ছড়াবে। সুন্দর উদাহরণ হচ্ছে, তোমার রুমের মাঝখানে যদি একটা পারফিউমের বোতল রেখে দাও এবং তোমরা দুই বন্ধু যদি দুই দিকে থাকো, দুইজনই কিন্তু পারফিউমের স্মেলটা পাবা, তার মানে কি সুন্দর করে চারোদিকে ছড়াই পড়ছে। আরো সুন্দর উদাহরণ দেওয়া যাইতে পারে, এই মনে করো যে একটা বালতি, এক বালতি শরবত তুমি বানাইবা, কোন একটা পিকনিকে গেছো বা কোথাও ঘুরতে গেছো, বালতি ভরা শরবত বানাইবা, তুমি চিনি দিছো, এই যে এই জায়গাটার মধ্যে মনে করো একটা ব্যাগের মধ্যে চিনি দিছো, অথবা একটা টি ব্যাগ চিন্তা করতে পারো যে আমরা চা খাচ্ছি, এটা একটা টি ব্যাগ, এই টি ব্যাগ যখন দিবা, যখন তুমি সিম্পল ভাবে রেখে দিবা, এই চারোদিকে সমান ভাবে তোমার মনে করো লাল হবে। আর যদি এটাকে চিনি চিন্তা করি, তাহলে তুমি স্ট্র দিয়ে যেখান থেকেই পানি নেওয়ার চেষ্টা করো, দেখবা যে মোটামুটি একই রকম মিষ্টি পাচ্ছ, যদি সম্পূর্ণটা মিশে যায়, না মিশলে এমনটা হবে না। তাহলে কথা কি বুঝাইতে পারলাম, ব্যাপনের ক্ষেত্রে ঘটনা হচ্ছে কি স্বতঃস্ফূর্ত ভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে ব্যাপনের প্রথম শর্ত। এখন কার ব্যাপন হার বেশি, গ্যাসীয়, তরল এবং কঠিন, কিন্তু এইখান থেকে তো কোশ্চেন আসে না। কোশ্চেনটা এইখান থেকে যেটা আসে সেটা হচ্ছে তোমাকে একাধিক গ্যাসীয় পদার্থ দেওয়া হবে, মনে করো 3টা 4টা বা 5টা গ্যাসীয় পদার্থ দেওয়া হবে, মনে করো হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, HCl, তারপরে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, যে কোনো দিতে পারে, সবাই গ্যাসীয়, সবাই গ্যাসীয় অবস্থায় আছে, সবাই গ্যাসীয়। তখন কার ব্যাপন হার বেশি, এই কোশ্চেনটা হচ্ছে আসে, কার ব্যাপন হার বেশি। তাহলে তুমি যখন দেখবা যে গ্যাসীয়, তরল এবং কঠিন, তখন তুমি বলতে পারতেছো হচ্ছে গ্যাসীয় এর ব্যাপন হার বেশি, তরলের তুলনায় কঠিনের ব্যাপন হার একদমই কম। কিন্তু যখন কোশ্চেনটাই আসবে গ্যাসের মধ্যে, মানে যতগুলো উদাহরণ তোমাকে বলছে প্রত্যেকটাই গ্যাসীয়, সেই ক্ষেত্রে তুমি কিভাবে অ্যান্সার করবা কার ব্যাপন হার বেশি, কে বেশি ছড়ায় যাবে? তাহলে আমি প্রত্যেকটার অ্যান্সার এক কথায় বলে দেই, যার যার আণবিক ভর কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, তার ব্যাপন হার বেশি। কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল। এবার আমি সবগুলো অ্যান্সার দেখাবো। তাহলে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, কারণটা হচ্ছে আণবিক ভর কম হইলে ওই পদার্থটা তত বেশি হালকা, যে যত বেশি হালকা তার ছড়িয়ে পড়ার প্রবণতা তত বেশি, আর যে যত বেশি ভারী তার ব্যাপন হার কম, কারণ তার কি চারদিকে বিস্তার হওয়া বা ছড়িয়ে পড়ার সক্ষমতা তত কম। এখন তোমাদের বই থেকে এ পর্যন্ত বাছাই করে মোটামুটি 1 2 3 4 5 6 আরো বেশ কিছু গ্যাস পাইছি, যেগুলা বিভিন্ন সময় বিভিন্ন বোর্ড এবং স্কুলে আসছে। এখন কোশ্চেন হচ্ছে, এই লাইনটা তোমাদের মনে রাখা উচিত এবং এটা মনে থাকে, এই কোশ্চেনটা এমসিকিউ এর জন্য আসে, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, সো তোমাকে দুইটার মধ্যে কম্পেয়ার করতে বলবে। এখন তুমি হাইড্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ভর বের করে ফেলবা, প্রবলেম হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড, HCl, এইগুলার আণবিক ভর বের করার সময় তুমি বিপদে পড়ে যাবা। কেন বিপদে পড়বা? তুমি তো পারমাণবিক ভরটা মুখস্থ করো নাই, পারমাণবিক ভরটা পড়ে আসো নাই, সেই ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য তুমি বিপদে পড়বা। তো আমরা বেশ কিছু মৌল, যৌগ
যেগুলা এই পর্যন্ত আসছে ওইগুলার একটু পারমাণবিক বা আণবিক ভরটা একটু জেনে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং তোমাদের অবশ্যই নোটে থাকা উচিত। দেখো আমরা মোটামুটি 10টি যৌগ এবং মৌলের নাম নিছি এবং এদের আণবিক ভর আমরা বের করব, বের করে আমরা একটা ক্রম তৈরি করব যে কার ব্যাপন হার বেশি। তাহলে সর্বপ্রথম তুমি দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এখানে হাইড্রোজেন আছে 2টা, 1 গুণন 2 তাহলে সমান সমান 2। এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 2। কার্বন ডাই অক্সাইড, কার্বনের পারমাণবিক ভর 12 এবং অক্সিজেনের 16, তাহলে 12 প্লাস অক্সিজেনের 16, তাহলে 16 গুণন 2, 16 দুগুণে 32 আর 12তে হচ্ছে 44, তাহলে কার্বনের আণবিক ভর 44। নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেনের 14 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, অক্সিজেন আছে 2টা, তাহলে 16 দুগুণে 32 আর হচ্ছে 14 46, এই দেখো 46, খুব কাছাকাছি। কথা কি বোঝাইতে পারতেছি? আর মাঝখানে যোগ চিহ্ন দিছি কেন? নাইট্রোজেন অক্সিজেন যুক্ত অবস্থায় আছে না, এটা তো বীজগণিত মনে করলে হবে না যে মাঝখানে চিহ্ন নাই মানে গুণ আছে। অ্যাকচুয়ালি নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটা মৌল যুক্ত হয়েছে, যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এখানে যোগ হয়েছে। সালফার ডাইঅক্সাইড, সালফারের একটি পরমাণুর ভর হচ্ছে 32 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, অক্সিজেন আছে 2টা, 16 দুগুণে 32, 32 32 হচ্ছে 64, তাহলে সালফারের পারমাণবিক ভর হচ্ছে 64। এরপরে দেখো শুধুমাত্র নাইট্রোজেন, নাইট্রোজেন একটা দ্বিপরমাণবিক গ্যাস, নাইট্রোজেনের হচ্ছে 14, আছে 2টা, 14 দুগুণে 28। এখানে দেখো অ্যামোনিয়া, নাইট্রোজেনের 14 যোগ হাইড্রোজেনের 1, আছে হচ্ছে 3টা, তাইলে হবে 14, 15 16 17, এখানে কত পাচ্ছি 17। এরপরে দেখো এটা হাইড্রোজেন সালফাইড, মনে রাখতে না পারলে ডাই হাইড্রোজেন সালফাইড, এটা খুবই একটা দুর্গন্ধযুক্ত গ্যাস, এটার গন্ধটা হচ্ছে পচা ডিমের মতো, তোমরা ল্যাবে দেখতে পারো। হাইড্রোজেনের 1, আছে হচ্ছে 2টা প্লাস সালফারের হচ্ছে 32, তাহলে 32 আর 2 এ 32 আর 2 এ 34, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 34। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা জলীয় দ্রবণে তরল অবস্থায়ও থাকতে পারে, গ্যাসীয় অবস্থায়ও থাকতে পারে। তাহলে HCl এর পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের 1, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, দ্যাট মিন্স এখানে আমরা পাচ্ছি 36.5, ডাইরেক্ট করে ফেললাম। সালফিউরিক অ্যাসিড, এটা তোমাদের এটা তো এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। হাইড্রোজেনের 2, সালফারের 32, অক্সিজেনের 16, কিন্তু আছে 4টা, 64, 64 32 আর 2 যোগ করলে হয়ে যায় 98, 98 সালফিউরিক অ্যাসিডের 98। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড একটু ক্যালকুলেশন করো, নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের একটা আছে 4টা প্লাস ক্লোরিনের 35.5 ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে কত হয়? অ্যামোনিয়াম ক্লোরাইডেরটা, অ্যামোনিয়াম ক্লোরাইডেরটা একটু ক্যালকুলেশন করা দরকার, দেখি একটু ক্যালকুলেটর। আচ্ছা 14 যোগ 4 অক্ষে 4 যোগ 35.5। আচ্ছা এখানে আমি ফার্স্টে 14 আর 4 এ চিন্তা করলাম হচ্ছে 18, 35, 35 এর সাথে 18 যদি যায় তাহলে 45, 55, 55 থেকে 2 কম, তার মানে হচ্ছে 53, 53.5, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের হচ্ছে 53.5 যদি আমি ভুল না করি। দেখা যায় কি? হ্যাঁ দেখা যায়, প্রত্যেকটাই দেখা যাচ্ছে। এই হচ্ছে 53.5। আমি মোটামুটি 10টা মৌলের পারমাণবিক ভর এর মাধ্যমে আণবিক ভর নির্ণয় করলাম। এবার যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, তাহলে এখানে সব থেকে কম আণবিক ভর বিশিষ্ট কে আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন একটা নেওয়া শেষ। এরপরে দেখো এরপরে কে আছে? 17, 17 নিচে আর কেউ আছে? নাই, তাইলে হবে অ্যামোনিয়া NH3, এর ব্যাপন হার বেশি হবে। দুইটা শেষ। 17 পরে কি আছে? দেখো 28, 28, 28, 28, 28, 28, 28, 28 কি আছে? নাইট্রোজেন। নাইট্রোজেনের ব্যাপন হার বেশি হবে। এরপরে দেখো 34, 34, 34, 36, তাহলে 34 হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S, এইটার ব্যাপন হার বেশি হবে। 34 এর পরে আছে হচ্ছে 36.5, তাহলে HCl কে নিয়ে নাও, HCl 36.5, তার ব্যাপন বেশি হবে। এরপরে 36 এর পরে আছে কত? 36 এর পরে আছে 44 এবং 46, তার মানে কার্বন ডাই অক্সাইডের ব্যাপন কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইডের থেকে বেশি হবে, বুঝে রাখো। এরপরে দেখো তাহলে 44 এবং 46 চলে গেল। এরপরে আছে হচ্ছে 53 অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাসীয় অবস্থায়, তার ব্যাপন হার
এরপরে আছে হচ্ছে সালফার ডাইঅক্সাইড SO2 সালফার ডাইঅক্সাইড, এরপরে সর্বশেষে আছে আমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে সালফিউরিক অ্যাসিড, এইখানে আমরা যে 10টা মৌল নিছি, এই 10টা মৌলতে সব থেকে ভারী হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং সালফিউরিক অ্যাসিডের ব্যাপন হার সব থেকে কম। তাইলে দেখো এই 10টা আপাতত আমার চোখে পড়েছিল বিভিন্ন সময় বোর্ডে আসা মৌলগুলা কম্পেয়ার করে, বিভিন্ন সময় বোর্ডে আসা মৌলগুলাকে কম্পেয়ার করে এই 10টা আমার চোখে পড়ছিল। সো তোমাদের যদি আরো চোখে পড়ে এই 10টা তুমি শিখে রাখো, এই 10টার সাথে অ্যাড করে নিও। তাইলে দেখো এইগুলার আণবিক ভর বের করতে পারলে কার ব্যাপন হার বেশি, এই কোশ্চেনটা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আর তোমাকে যদি ফার্স্টেই বলে দেয় কঠিন, তরল এবং গ্যাসীয়, সেই ক্ষেত্রে তো আণবিক ভর নির্ণয় করার প্রয়োজন নাই। কঠিনের ব্যাপন হার কম, তরলের তার থেকে বেশি, গ্যাসীয় পদার্থের ব্যাপন হার অনেক বেশি। তো আশা করি ব্যাপন সম্পর্কে তোমরা বুঝতে পারছো। সংজ্ঞাটা একটু মাথায় রাখতে হবে। সংজ্ঞায় দুইটা বিষয় আছে, স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে। স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজেই, কোনো প্রভাবকের প্রয়োজন হয় না। সমানভাবে মানে চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। এই হচ্ছে ব্যাপন। সম্পূর্ণটা বোঝার কথা, দেখো বোঝা যায় কিনা। এরপরে আসো ব্যাপন এবং নিঃসরণ। নিঃসরণ হচ্ছে ব্যাপনেরই একটা কাছাকাছি খালাতো চাচাতো মামাতো ভাই টাইপের। নিঃসরণ কি? নিঃসরণ, নিঃসরণ, এই নিঃসরণ বানান তো এইটাই, তাই না? ব্যাপন এবং নিঃসরণ। আচ্ছা, নিঃসরণ টপিকটা আমরা একটু আলোচনা করি। নিঃসরণের সংজ্ঞাটা হচ্ছে সরু ছিদ্র পথে সজুড়ে কোনো গ্যাসীয় পদার্থ যদি বেরিয়ে আসে তাকে নিঃসরণ বলে। সরু ছিদ্র পথে সজুড়ে বেরিয়ে আসলে তাকে বলা হয় নিঃসরণ। তাহলে উদাহরণটা এরকম হতে পারে, মনে করো যে তুমি একটা বডি স্প্রে ব্যবহার করতেছো, তো বডি স্প্রেতে যখন প্রেস করতেছো, চাপ দিতেছো, তখন সজুড়ে একদম করে বের হয়ে আসে। এই যে বের হয়ে আসলো, এটা কিন্তু নিঃসরণ হয়েছে। এখন মনে করো যে তোমার বন্ধু রুমের মধ্যে বডি স্প্রে নিতেছে, তুমি রুমের এক কর্নারে বসে আছো, পড়তেছো, তো সে যখন বডি স্প্রেটা নিছে, তুমি কিন্তু শব্দ পাইছো, কারণ এটা চাপ দেওয়ার সাথে সাথে করে একটা শব্দ হবে, ফুস করে একটা শব্দ হবে, ওইটাই হলো নিঃসরণ। কিছুক্ষণের মধ্যে তোমার নাকে কিন্তু বডি স্প্রের স্মেলটা চলে গেছে। ওই স্মেলটা যে পদ্ধতিতে গেছে, এই পদ্ধতিকে বলা হবে ব্যাপন। তাহলে নিঃসরণের ক্ষেত্রে ফার্স্টে নিঃসরণ হয়, পরে ব্যাপন ঘটে। কথা কি ক্লিয়ার বোঝাইতে পারছি? নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে পার্থক্য হচ্ছে, নিঃসরণ হচ্ছে সজোরে বের হয়ে আসবে কোনো গ্যাসীয় পদার্থ, তাহলে যেখান থেকে বের হয়ে আসবে সেখানে অনেক বেশি চাপ ছিল। এই মনে করো যে একটা বোতল, এর মধ্যে গ্যাসের অণুগুলো একদম মনে করা আছে, এই দিক দিয়ে একটা সরু ছিদ্র পথ করছো, এইখানে একটা বাটন প্রেস করছো, এই দিক দিয়ে সে একদম বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে এরপরে আস্তে আস্তে সে চারদিকে ছড়ায় যাচ্ছে। তাহলে প্রথম যে বের হইলো, প্রথম সরু ছিদ্র পথে যে সজোরে বের হইলো, এটা হচ্ছে নিঃসরণ। নিঃসরণ হওয়ার পরে যেটা আস্তে আস্তে চারদিকে ছড়াচ্ছে, এইটা হবে ব্যাপন। তাহলে এই হচ্ছে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে মেইন পার্থক্য বা সিমিলারিটি, যেটাই বলো। এর পরবর্তী টপিকে ঢোকা যাক। পরবর্তী টপিকটা হচ্ছে বাষ্পায়ন বা ঘনীভবনের বক্ররেখা। চলো। তো দেখো পরবর্তী টপিক হচ্ছে বাষ্পায়ন অথবা ঘনীভবন এর বক্ররেখা। তা আমরা বলছি প্রত্যেকটা বিষয় আমরা নিজেরা হাতে কলমে লিখে লিখে দেখব। এখন একটা কোশ্চেন আমরা নিজেরাই ক্রিয়েট করি, একটা কোশ্চেন বা একটা সিচুয়েশন আমরা বানাই, বানানোর পরে আমরা আগে ওইটাকে সলভ করি, বিষয়টা বুঝবো, এরপরে সৃজনশীলে তোমাদের কি আসে সেটাও দেখাবো। 1 নাম্বার কোশ্চেনটা এইভাবে করো, মনে করো পৃথিবীতে সব থেকে কোথায় বেশি ঠান্ডা পড়ে, কেউ কি বলতে পারবা? কানাডা, আলাস্কা, আমেরিকা, রাশিয়ার তুন্দ্রা অঞ্চল বা সাইবেরিয়া, কোথায় বেশি ঠান্ডা পড়ে? সব থেকে বেশি ঠান্ডা পড়ে হচ্ছে রাশিয়ার সাইবেরিয়ার ওমিয়াকন নামক একটা স্থান আছে। এখানে নরমাল টেম্পারেচার তো মনে করো যে 35-34 ডিগ্রি হচ্ছে মাইনাসে থাকে, এবং -35-34 যখন থাকে তখন তাদের স্কুল কলেজ সবকিছুই খোলা থাকে। যখন টেম্পারেচার -50 উপরে চলে যায় তখন হচ্ছে তাদের স্কুল কলেজ বন্ধ দেওয়া হয়। সো বুঝতেই পারতেছো, এখানে একটা গাড়ি যদি একবার যায়, ওই গাড়িটার স্টার্ট বন্ধ করা হয় না, কেননা ওইটার যে ফুয়েল এটা জমে যাবে, ওই গাড়িটাকে আর স্টার্ট করা যাবে না। সো বুঝতেই পারতেছো,
এখন মনে করো যে তুমি রাশিয়ার ওই ওমিয়াকন বা তুন্দ্রা অঞ্চল থেকে এক টুকরো বরফ নিয়ে আসছো, সামহাও একদম প্যাকিং করে কোনোভাবে নিয়ে বাংলাদেশে আসছো, এরপরে এই বরফটাকে তুমি গলাবা। তাহলে ওমিয়াকন থেকে যে বরফ আনছো ওইখানে সর্বনিম্ন তাপমাত্রা এই পর্যন্ত কত রেকর্ড করা হয়েছে? -55 না 57 পর্যন্ত রেকর্ড করা হয়েছে খুব সম্ভবত। তো তুমি যে বরফটা নিয়ে আসছো আমরা ধরে নিলাম যে -50°C তাপমাত্রার, সরি চাপ না, তাপমাত্রা, -50°C তাপমাত্রার এক টুকরা বরফ, বরফের ভরটা এখানে কোনো ইম্পর্টেন্ট না, বরফের ভর 1 কেজি হতে পারে, 5 কেজিও হতে পারে। ভরের একটা ব্যাপার ডেফিনেটলি আছে, সেটা এই চ্যাপ্টারে আলোচনার বিষয় না, আমি বলবো। মনে করো -50°C তাপমাত্রার 1 কেজি ভরের 1 কেজি ভরের একটি বরফের টুকরা বাষ্প করবা, বাষ্প করে ওর তাপমাত্রা -50° ছিল। তুমি মনে করো যে বরফের টুকরার তাপমাত্রা তোমার এখন মন চাইছে যে না ও অনেক বেশি ঠান্ডার মধ্যে ছিল, ওকে একটু উষ্ণতা দেওয়া দরকার, পরে আমি অনেক বেশি তাপ দিব, তাপ দিয়ে ওর তাপমাত্রা নিয়ে যাবে 150°C। 150°C করা হলে বাষ্পায়নের লেখচিত্র বা বাষ্পায়নের বক্ররেখা যেটা বলা হয়, এই বক্ররেখা অঙ্কন করো। কি অঙ্কন করব? বক্ররেখা অঙ্কন করব। অঙ্কন যদি করতে পারো বর্ণনাও পারবা, সৃজনশীল অ্যান্সার হয়ে যাবে। এবার ঘটনা দেখো, বরফের তাপমাত্রা -50°C। তাইলে এই যে চলো আমরা একটা স্কেল নেই, এই হচ্ছে একটা স্কেল, স্কেলটাকে একটু লম্বা করে নেই, এই হচ্ছে একটা স্কেল। দাগটা যত সোজা হবে চিত্রটা তত সুন্দর হবে। ফ্রি হ্যান্ড চেষ্টা করতেছি যতটুকু সোজা করা যায়। এই ধরো স্কেল। এবার এই যে যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমি ধরে নিলাম -50°C। এরপরে যখন কিছুটা উপরে উঠলো এটাকে আমি ধরে নিলাম 0°C। তাহলে এইটুকু যদি 50 হয় তাহলে এই জায়গাটাতে আসার পরে আমি ধরে নিলাম হচ্ছে 100°C। এই জায়গাটাতে আসার পরে আমি ধরে নিলাম 150°C। এই হচ্ছে আমার স্কেল। তার মানে তুমি খেয়াল করো, এই যে 50 -49, এই যে এখানে কিন্তু ঘর, ছোট ছোট ঘর আছে, এই ঘরের মাধ্যমে আস্তে আস্তে স্কেলটা -50 থেকে কোথায় চলে আসছে? 0-তে আসছে। এরপরে আবার বাড়তে 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 একটা সময় -50 থেকে 1-2 0-তে আসছে, 0 থেকে 1 2 3 4 এরকম বাড়তে বাড়তে +50 এর দিকে চলে গেছে, +50 থেকে আরো বাড়তে বাড়তে একটা সময় কততে চলে গেছে? 100-তে চলে গেছে। এইভাবেই তো স্কেলগুলো দাগ করা থাকে এবং 100-তে যাইতে যাইতে একটা সময় 100 হয়ে গেছে, এরপরে আরো বাড়তে বাড়তে হয়ে গেছে 150। সো স্কেলের দাগ বোঝা তো ইম্পর্টেন্ট কিছু না। এইবার আসো, এই বরফের তাপমাত্রা যখন বাড়বে, তোমরা যারা ফিজিক্সের 6ষ্ঠ চ্যাপ্টারটা পড়ছো, থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা, তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো করে রিলেট করতে পারবা। ওইখানে হচ্ছে সুপ্ত তাপ নিয়ে কথাবার্তা বলা হয়েছে, আপেক্ষিক তাপ, ধারকত্ব, বিষয়গুলো নিয়ে তোমাদের ডিটেলসে আলোচনা করা হয়েছে মোটামুটি। সো এইখানে জাস্ট একটা ট্রেজারের মতো দিছে যে এখান থেকে হালকা পাতলা দেখে যাও, ব্যাখ্যাটা চলে আসবে হচ্ছে ফিজিক্সের 6ষ্ঠ চ্যাপ্টারে, বলে রাখলাম। এবার দেখো, আমরা জানি যে একটা বরফ, আগে আমরা বরফের খেলাটা দেখে নেই। এই যে বরফ, এই বরফের তাপমাত্রা 2টা ধাপে পরিবর্তন হয়। কিভাবে? একটা ধাপে তাপের পরিবর্তন হয়, আরেকটা ধাপে অবস্থার পরিবর্তন হয়। আচ্ছা আমি গ্রাফটা দিই, গ্রাফের সাথে সাথে ব্যাখ্যা দিব। এর তাপমাত্রা কমতে কমতে একটা সময় -0°C তাপমাত্রা, এই যে -50° থেকে 0°C তাপমাত্রায় চলে আসবে। তাইলে বরফকে যখন আমি গরম করা শুরু করছি, বরফকে গরম করা শুরু করার সাথে সাথে তার তাপমাত্রা -50° ছিল, তার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পাইতে পাইতে -50 থেকে -40 হবে, একটা সময় -10 হবে, একটা সময় তার তাপমাত্রা হয়ে যাবে 0। আমরা জানি 0°C তাপমাত্রায় বরফ গলতে থাকে, এইটা তোমার জানা থাকতে হবে। বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C এবং স্ফুটনাঙ্ক
স্ফুটনাঙ্ক 100°C। এখন বরফের পরিবর্তে পানির পরিবর্তে অন্য কোনো পদার্থ যদি দিয়ে দেয়, সেটা সালফিউরিক অ্যাসিড হতে পারে, সালফার হতে পারে, অন্য কোনো কিছু যদি তোমাকে দিয়ে দেয়, এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তোমাকে বলে দিতে হবে। যদি বলে না দেয় তাহলে তার এমন কিছু দিবে যেটা তোমার মুখস্থ থাকা উচিত। তো পানি ছাড়া অন্য কোনো কিছু দিলে সাধারণত বলে দেয়। তার মানে কি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক না জানলে তুমি কিন্তু এই বক্ররেখা অঙ্কন করতে পারতেছো না। এবার 0°C আসার সাথে সাথে বরফ গলা শুরু হবে। এই বরফকে কিন্তু পানির ত্রৈধবিন্দু বলা হয়, তোমরা জানো কিনা? বরফকে কি বলা হয়? পানির ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু মানে কি? যেখানে পানি তিনটা অবস্থায় সহাবস্থান করে। তার মানে 0°C তাপমাত্রায় পানি বরফ হয়, আবার বরফ পানি হয়, আবার 0°C তাপমাত্রায় পানি বাষ্প আকারেও থাকতে পারে। এই জন্য এটাকে বলা হয় পানির ত্রৈধবিন্দু। আমার এখন ত্রৈধবিন্দু ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট গলনাঙ্ক। এখন 0°C তাপমাত্রায় আসার সাথে সাথে সম্পূর্ণ বরফ 1 সেকেন্ডের মধ্যে গলে কখনোই পানি হয় না। আস্তে আস্তে সময় নেবে। সময় নিয়ে তোমার কাছে যে বরফটা আছে, এই বরফটা গলতে 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 একটু সময় নিবে, এই যে এই পজিশনে চলে আসবে। তো প্রাথমিক পজিশন, এটাকে যদি তুমি ও পজিশন ধরে নাও, ও, তাহলে এই পজিশনটা হচ্ছে এ, এখানে হচ্ছে বি। এই যে যে মাঝখানের সময়টা, এই সময়টা কিন্তু তাপ নিবে। তাপ নেওয়া সত্ত্বেও থার্মোমিটারে তাপের কোনো পরিবর্তন তুমি পাবা না। থার্মোমিটারে চেক করে দেখবা তাপমাত্রা 0° আছে। কারণ কি? কিছু বরফ গলে পানি হয়েছে, বাকিটা তো এখনো বরফ রয়ে গেছে। এই জন্য এ থেকে বি অবস্থানে তাপমাত্রা অপরিবর্তিত থাকে এবং এইখানে বরফ এবং পানি সহাবস্থান করে। এ থেকে বি অবস্থানে বরফ এবং পানি সহাবস্থান করে। যখন সম্পূর্ণ বরফ গলে যাবে তখন কিন্তু আর বরফ থাকলো না, তখন হয়ে যাবে পানি। পানির তাপমাত্রা তখন বাড়তে থাকবে। এবং একটা মজার বিষয় জানো, তোমরা যখন ষষ্ঠ চ্যাপ্টারে যাবা, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, কিন্তু বরফের আপেক্ষিক তাপ কিন্তু 2100 জুল পার কেজি পার কেলভিন। অর্থাৎ -50 থেকে যখন 0° হিসাব করবা, তখন আপেক্ষিক তাপ এস এর মান দিতে হবে 2100। এবার 0° থেকে যখন তুমি 100°C হিসাব করবা, তখন তাপ দিতে হবে 4200। বিষয়টা অনেক মজার। আমি অবশ্যই ফিজিক্সের তোমাদের ক্লাস নিয়ে আসতেছি ইনশাআল্লাহ অচিরেই, তখন ওই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা পড়াবো, তাপগতিবিদ্যার যে চ্যাপ্টার, এটা করাবো। এবার সম্পূর্ণ বরফ গলে গেছে, সম্পূর্ণ বরফ গলে পানি হয়ে গেছে, কিন্তু পানিটা হবে অনেক ঠান্ডা। কেন? 0°C, বরফ গলা পানি। এরপরে তাপ দিতে থাকলে এর তাপ এই যে এইভাবে বাড়তে থাকবে। এর তাপ বাড়তে বাড়তে কোথায় চলে আসবে? এই যে 100°C চলে আসবে। কার তাপমাত্রা এটা? এটা পানির তাপমাত্রা। তাহলে এই পজিশনে কি? এই পজিশনে পানি। এই পজিশনে কি ছিল? বরফ ছিল। বুঝতেছি গ্রাফটা? বাড়তে বাড়তে তাপমাত্রা কোথায় চলে গেছে? 100। এইবার আমরা জানি পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। তার মানে এখন সে বাষ্প হওয়া শুরু হবে, কিন্তু সম্পূর্ণ পানিতে একবারে বাষ্প হবে না। এই যে এখানে এ থেকে বি অবস্থানে যেমন আস্তে আস্তে বরফটা গইলা পানি হয়েছে, সম্পূর্ণ বরফ পানি হওয়ার পরে এরপরে পানির তাপমাত্রা বৃদ্ধি পাইছে, এখানেও তাই আস্তে আস্তে বাষ্প হতে থাকবে। সম্পূর্ণ পানি যখন বাষ্প হয়ে যাবে তখন আবার তার তাপমাত্রা বৃদ্ধি পায় এই যে 150-এ চলে আসবে। তার মানে এই অবস্থানটা সি হলে, এটা ডি হলে, এটা ধরো ই অবস্থান। তাহলে এই যে যে সি, এইখানে কিন্তু বাষ্প এবং পানি সহ অবস্থান করবে। এবং তোমরা ওইখানে দেখবা এ বি এবং সিডি, এই দুইটা জায়গা হচ্ছে সুপ্ত তাপ গ্রহণ করে। তোমাদের এই চ্যাপ্টারে এই টপিকে কিন্তু সুপ্ত তাপ কথাটা বলে নাই। তোমরা যারা একটু স্মার্ট, বুঝতে পারতেছো, তারা জানো এ বিতে হচ্ছে গলনের সুপ্ত তাপ, এবিতে হচ্ছে গলনের সুপ্ত তাপ। এটারও একটা মান আছে 336000, এই ধরনের একটা মান আছে 33,600,000 এই ধরনের। এবং সিডি হচ্ছে বাষ্পায়নের সুপ্ত তাপ, এটারও একটা মান আছে বাষ্পায়নের সুপ্ত তাপ। কথাটা বুঝাইতে পারছি? কিন্তু এইখানে তো তুমি সুপ্ত তাপ কথাটা বলতে পারবা না। তাহলে দেখো টপিক কিন্তু শেষ। তাহলে -50°C থেকে 150°C বরফটা যাইতে কি করবে? ফার্স্টে আস্তে আস্তে তাপ বৃদ্ধি পেতে থাকবে। এই জন্য ও থেকে এই অবস্থানে চলে আসবে। তাপ বৃদ্ধি পাইছে, অবস্থার পরিবর্তন হয় নাই। বরফ ছিল, বরফই আছে।
তাপের পরিবর্তন হইলে অবস্থার পরিবর্তন হবে না, অবস্থার পরিবর্তন হইলে তাপের পরিবর্তন হবে না। এবার এ থেকে বি অবস্থানে দেখো বরফ আস্তে আস্তে পানি হয়েছে, তাপের পরিবর্তন হয় নাই। এতেও 0°C, বিতেও 0°C, এতেও 0°, বিতেও 0°, কিন্তু বরফ থেকে পানি হয়েছে। তাইলে তাপের পরিবর্তন হইলে, তাপের পরিবর্তন হলে অবস্থার পরিবর্তন হয় না, আর তাপের পরিবর্তন না হলে অবস্থার পরিবর্তন হয়। যেমন এ থেকে বি, এখানে অবস্থার পরিবর্তন হয়েছে, এ থেকে বিতে কি অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাপের পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তন হয়, তাপের পরিবর্তন হয় না। বি থেকে সিতে আবার তুমি চিন্তা করো, বি থেকে সিতে পানি আছে, তার কিন্তু অবস্থার পরিবর্তন হয় নাই। বিতে সে পানি ছিল, সিতেও সে পানি আছে, কিন্তু অবস্থার পরিবর্তন কিন্তু হয় নাই, তাপের পরিবর্তন হয়েছে। তাপ 0° থেকে 100°C হয়ে গেছে, 100° তাপের পরিবর্তন হয়েছে। সি থেকে ডিতে অবস্থার পরিবর্তন হয়েছে, তাপের পরিবর্তন হয় নাই, সিতেও 100°, ডিতেও 100°, কিন্তু সম্পূর্ণ পানি আস্তে আস্তে বাষ্প হয়ে গেছে। এরপরে বাষ্পের তাপমাত্রা বাড়তে বাড়তে এই বিন্দুতে পৌঁছাইছে 150°C। এই হচ্ছে রাশিয়ার ওমিয়াকন থেকে এক টুকরা বরফ আনলে সেই বরফের 150°C যাওয়ার বক্ররেখা। এখন এখানে ভরটা ফ্যাক্ট না, ভরটা ফ্যাক্ট কোথায়? এই যে যখন সুপ্ত তাপ হিসাব করবা তখন ভরটা ফ্যাক্ট হিসেবে কাজ করবে। কারণ 1 কেজি পানি গলতে যেই পরিমাণ তাপ লাগবে, 5 কেজি পানি গলতে ডেফিনেটলি তার থেকে বেশি তাপ লাগবে। কিন্তু এই কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু ভরটা কোনো বিষয় না, এটা ফিজিক্সের ষষ্ঠ চ্যাপ্টার করার সময় ভর বিষয়। যেহেতু তুমি সায়েন্সে, সেহেতু তোমাকে দুইটা বিষয় ক্লিয়ার থাকতে হবে, কারণ তুমি তো ফিজিক্সও পড়বা, তাই না? এবার আসো, এটা তো গেল হচ্ছে স্ফুটনাঙ্কের বাষ্পায়নের বক্ররেখা। এখন সেম এই পানিটাকে রাশিয়ার একজন বাংলাদেশে আসছে, আয়সা দেখলো তুমি ওদের কাছ থেকে যে বরফের টুকরাটা নিছো, এটা তাপমাত্রা বানাই দিছে 150°C। তখন তার মনের মধ্যে অনেক দুঃখ হইতে লাগলো। কেন? সে দেখলো যে এই বরফটা সারা জীবন -50°তে ছিল, তুমি তার তাপমাত্রা 150° বানাই ফেললা। না, এটা তার সাথে অন্যায় হয়েছে, সে সহ্য করতে পারতেছে না যে এর তাপমাত্রা আবার আমি -50° বানাইতে চাই। তখন দেখো এটা লেখচিত্রটা কেমন হবে। তখন লেখচিত্রটা এই দিক দিয়ে সব ঠিক থাকবে, তখন লেখচিত্রটা কি হবে দেখো, তাপমাত্রা কত বানাই ফেলছো? 150°। এইবার 150° থেকে সে বাষ্প আস্তে আস্তে তাপ কমাইতে থাকলে সে কোথায় আসবে? 100°C আসবে। এটাকে দিলাম এ অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান। 100°C আসলে বাষ্প থেকে সে তরল হইতে থাকবে। সম্পূর্ণ বাষ্প তো একবারে হবে না, আস্তে আস্তে তরল হবে। এ থেকে বিতে আসছে, বি থেকে সিতে যখন গেল তখনও তার তাপমাত্রা 100। এই অংশে তাপের কোনো পরিবর্তন নাই। সম্পূর্ণ তরল যখন বাষ্পে পরিণত হয়েছে তখন দেখো, তখন হচ্ছে তার তাপমাত্রা কমতে থাকবে, কমতে কমতে কত আসবে? 0°C আসবে। আমরা কার্ভটা আরেকটু সোজা করি, আমাদের জায়গা কম। এই দেখো 0°C চলে আসবে। 0°C যখন চলে আসছে তখন তো এটা তার হচ্ছে তোমার এই যে গলনাঙ্ক যদি 0°C হয়, পানির হিমাঙ্কও 0°C। হিমাঙ্ক অর্থ কি? বরফে পরিণত হবে। তাহলে এখানে আসার পরে পানি আস্তে আস্তে বরফ হইতে থাকবে। মনে করো ডি বিন্দু থেকে ই বিন্দুতে সম্পূর্ণ পানিটা আবার বরফ হবে। বরফ হওয়ার পরেও তুমি তার তাপমাত্রা কমাইতেছো, পরে আবার তাপ কমা শুরু হবে এবং এফ বিন্দু -50°C চলে আসবে। তখন রেখাটা উল্টা হবে। তাহলে ব্যাখ্যাটা কি? এখানে কি অবস্থায় আছে? বাষ্প। এখানে কি আছে? বাষ্প। এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, এই জন্য তাপের পরিবর্তন নাই। অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপের পরিবর্তন নাই। কিন্তু এখানে কি হয়েছে? তরলে পরিণত হয়েছে। এরপরে এইখানে তরল, এখানে তরল, এখানে তাপের পরিবর্তন হচ্ছে। কিসের পরিবর্তন হচ্ছে? তাপের পরিবর্তন। এই জন্য অবস্থার পরিবর্তন নেই। এই যে ডি বিন্দুতে চলে আসার সাথে সাথে সে হচ্ছে বরফে পরিণত হচ্ছে। কিসে? বরফ। তার মানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপের পরিবর্তন নাই। আর এই যে এখানে আবার তাপের পরিবর্তন, বরফের তাপমাত্রা কমতেছে। এই হচ্ছে অবস্থান। এইটাকে তুমি ব্যাখ্যা করে দিবা, নিজের ভাষায় ব্যাখ্যা করবা, অ্যান্সার হয়ে যাবে এ বিন্দুতে 150°C,
এ বিন্দু থেকে বি বিন্দুতে তাপমাত্রা কমে, বি বিন্দুতে আসলে পানি তরলে পরিণত হয়, বি থেকে সি এই অবস্থানটাতে আস্তে আস্তে সম্পূর্ণ বাষ্প তরলে পরিণত হয়। এরপরে তাপমাত্রা কমাইলে সি থেকে ডি 100 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে চলে আসে। ডি বিন্দুতে আসার সাথে সাথে হিমাঙ্ক শুরু হয়ে যায়, পানি জমতে শুরু করে এবং সম্পূর্ণ পানি জমে বরফ হইতে হইতে ই বিন্দুতে চলে যায়, মানে এতটুকু সময় লাগে। ই থেকে এ বিন্দুতে আবার বরফের তাপমাত্রা কমতে কমতে -50 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে বরফের তাপ যত কমবে ওই বরফ তত বেশি স্ট্রং হবে। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে এই চ্যাপ্টারের ঘটনা। তাহলে গলনের বাষ্পায়নের বক্ররেখা এবং গলনের বক্ররেখা দুইটাই আমরা দেখলাম। এবার এইখান থেকে একটা কোশ্চেন সৃজনশীলে আসে সালফার দিয়ে, ওই একটা কোশ্চেন আমি একটু দেখাই দেই, তাহলে এই টপিক শেষ। মুছা দেওয়ার আগে আরেকটা বিষয় দেই, এই বরাবর আমি কিন্তু গ্রাফটা সম্পূর্ণ হয় নাই, এই বরাবর গেছে তাপমাত্রা, এই বরাবর গেছে তাপমাত্রা, আর এই বরাবর যাবে হচ্ছে সময়। তার মানে এইখান থেকে এই পর্যন্ত মনে করো যে এটা দিলাম হচ্ছে আমি 5 মিনিট সময়, সময় হচ্ছে 5 মিনিট করে বৃদ্ধি পাইছে। তাহলে এখানেও 5 মিনিট, এখানে মনে করো 10 মিনিট, 5, 10, 15 এইভাবে সময় বৃদ্ধি পাইতে থাকবে। তাইলে এই যে 5 মিনিটের মধ্যে বাষ্প থেকে তরল হবে, এরপরে তরল থেকে সম্পূর্ণ তরলে পরিণত হইতে 10 মিনিট সময় লাগবে, এরপরে তাপমাত্রা কমবে। এইভাবে তোমাদের যেহেতু সময় নির্দিষ্ট করে বলে দেয় না, এই জন্য সময় দেওয়ার প্রয়োজন নাই, তোমরা খালি এরো চিহ্ন দিয়ে দিবা যে এই বরাবর কে গেছে সময়, এই বরাবর যায় সময়, এবং এটা চিত্রের নিচে দিতে হবে, এখানে দিলে হবে না, আমার নিচে জায়গা কম, এই জন্য আমি উপরে তোমাদের দেখার সুবিধার জন্য দিলাম। কথা বুঝাইতে পারছি? তাহলে এই যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপমাত্রা কমছে, তরলে পরিণত হয়েছে, আবার তাপমাত্রা কমছে, আবার কঠিনে পরিণত হয়েছে, এই মাঝখানের অংশটুকু সুপ্ত তাপের অংশ, এই জায়গায় হচ্ছে অবস্থার পরিবর্তন হয়, এই জন্য তাপের পরিবর্তন হয় না। এরপরে আবার তাপের পরিবর্তন হয়েছে, হয়ে -50 ডিগ্রি হয়ে গেছে। প্রত্যেকটা ঘটনায় ঘটছে সময়ের সাপেক্ষে। দেখো ঠিক এইভাবে চিত্র অঙ্কনের মাধ্যমে সৃজনশীলে আসছে। পদার্থটা হচ্ছে সালফার, তার গলনাঙ্ক বলা আছে 115 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক আসছে 444 ডিগ্রি সেলসিয়াস। এটার তাপ প্রদানের যে এটার বাষ্পায়নের যে বক্ররেখাটা হবে, এই বক্ররেখা তোমাকে অঙ্কন করতে বলছে। তো এই ধরে নাও বক্ররেখাটা, এইটা হচ্ছে 0 বিন্দু। এই যে এইখানে আমার তো 115 ডিগ্রি সেলসিয়াস, দেখো গলনাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস, তো এইটাকে ধরে নাও 115 ডিগ্রি সেলসিয়াস। তুমি মাঝখানে 50 ডিগ্রি, 100 ডিগ্রি এইগুলা ধরতে পারো, ধরতে গেলে তোমারই টাইম নষ্ট হবে। এরপরে এইদিকে মনে করো আমি এমনি একটা র্যান্ডম ধরে নিলাম 300 ডিগ্রি, তো এই যে 400 হইলে এটা হবে 444 ডিগ্রি সেলসিয়াস। এখন ঘটনা হচ্ছে এইটা, তাহলে এক্স অক্ষ বরাবর কে যাবে, এক্স অক্ষ বরাবর যাবে হচ্ছে সময়, এক্স অক্ষ বরাবর কে যাবে সময় বা টাইম, ওয়াই অক্ষ বরাবর কে যাবে, ওয়াই অক্ষ বরাবর যাবে হচ্ছে তাপমাত্রা, ওয়াই অক্ষ বরাবর কে যাবে তাপমাত্রা। এবার দেখো 0 ডিগ্রিতে সে কঠিন, 0 ডিগ্রি থেকে যখন সে 115 ডিগ্রি গলনাঙ্ক, 0 ডিগ্রিতে কঠিন আমি কিভাবে বুঝলাম? গলনাঙ্ক যদি 115 হয়, 115-র নিচে সে 114 ডিগ্রিতেও কঠিন থাকবে। শুধু তাই না, 114.5 ডিগ্রিতেও সে কঠিনই থাকবে। 115 ডিগ্রিতে গেলে সে গলতে থাকবে, তরল হতে থাকবে। তাহলে 0 ডিগ্রি থেকে এই যে 115 পর্যন্ত এই পজিশন হচ্ছে কঠিন। এরপরে এইখানে আসার পরে সে গলতে থাকবে, একবারে তো গলবে না, আস্তে আস্তে গলবে। সম্পূর্ণটা গলার পরে এরপরে তার তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এই যে 444-এ চলে যাবে, 444-এ গেছে। তাহলে ও থেকে এ অবস্থানে আসলো, এ থেকে বি অবস্থানে আসলো। তাহলে এখানে কঠিন প্লাস তরল দুইটা অবস্থায় সহ অবস্থান করতেছে। এইখানে দেখো তাপের পরিবর্তন হয়েছে, এখানে তাপের পরিবর্তন হয়েছে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হবে না, তাপের পরিবর্তন। তার মানে কি এখানে তরল অবস্থায় আছে, এখানে কি অবস্থায় আছে, তরল অবস্থায় আছে। এরপরে এখানে আসার পরে সে আস্তে আস্তে সম্পূর্ণটা বাষ্প হবে, এরপরে এই যে উপরের দিকে যাবে, আমি একটু মুছে দেই, আরে প্রশ্নই মুছা গেল, চিত্র আঁকতে যায়, এই যে এরপরে উপরের দিকে যাবে তাপমাত্রা। তো এখানে আরেকটু বড় করে দিবা, আমি তো এখানে প্রশ্নটা লেখার জন্য বড় করতে পারলাম না। এই হচ্ছে তার অবস্থান, এ থেকে বি, বি থেকে যাবে সি তে, সি থেকে ডি তে, ডি থেকে চলে যাবে ই তে। ব্যাখ্যাটা কি দিবা? সালফার, কঠিন সালফার যখন 115 ডিগ্রি সেলসিয়াসে যায় এই অবস্থানে, তখন সে গলতে থাকে এবং একটা নির্দিষ্ট সময় নাই, এ থেকে বি পর্যন্ত, এই সময়টার মধ্যে সম্পূর্ণ সালফার গলে তরলে পরিণত হয়।
এই সময় সালফারের অবস্থার পরিবর্তন হয়, এই জন্য তাপের কোনো পরিবর্তন হয় না। এরপরে সম্পূর্ণ সালফার গলে তরলে পরিণত হলে ডি অবস্থান থেকে সে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে পেতে 444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যায়, যেটা হচ্ছে সি অবস্থান। সি অবস্থানে সালফার বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হলে সম্পূর্ণ সালফার বাষ্পে পরিণত হতে সময় লাগে, ওই সময়টা হচ্ছে সি থেকে ডি এর মধ্যবর্তী অবস্থানে অবস্থান করে। তাহলে সি থেকে ডি এর মধ্যে সালফার আস্তে আস্তে বাষ্প হতে থাকে। সম্পূর্ণ সালফার বাষ্প হয়ে গেলে ওই বাষ্পের তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকলে ডি থেকে ইতে পৌঁছায় যায়। এটার যদি বাষ্পায়নের কথা বলছে, যদি গলনাঙ্কের কথা বলে তাহলে ওই দিক থেকে নিচের দিকে আসবে এবং ব্যাখ্যাটা একই ভাবে হয়ে যাবে। আশা করি এই লেখচিত্র তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের যেটা পড়া উচিত সেটা হচ্ছে পাতন বা ডেস্টিলেশন। টপিক হচ্ছে পাতন বা ডিস্টিলেশন। তোমরা অনেকেই ডিস্টিল ওয়াটারের নাম শুনে থাকবা, পাতিত পানি। ডিস্টিল ওয়াটার মানে পাতিত পানি। এটা হচ্ছে যারা ওই যে আইপিএস ব্যবহার করো তাদের ব্যাটারিতে দেওয়া হয় পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার নামে পরিচিত। এই পাতন পড়ার সাথে সাথে কয়েকটা বিষয় তোমাকে জানতে হবে। এক নাম্বার হচ্ছে বাষ্পায়ন। এক নাম্বার কি? বাষ্পায়ন। বাষ্পায়ন মানে হচ্ছে কোনো পদার্থকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করা। তাইলে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করাকে বলা হয় বাষ্পায়ন। বাষ্পে পরিণত করা এটাকে বলা হয় বাষ্পায়ন। দুই নাম্বার হচ্ছে তোমার হচ্ছে ঘনীভবন। দুই নাম্বার হচ্ছে ঘনীভবন। তাহলে ঘনীভবন বিষয়টা কি? ওই যে তুমি তাপ প্রদান করে বাষ্পে পরিণত করছো, ওই বাষ্পকে এই বাষ্পকে পুনরায় শীতল করলে বা ঠান্ডা করলে, তাহলে বাষ্পকে পুনরায় শীতল করলে তাকে বলে ঘনীভবন। এখন এই পুনরায় কথাটা তোমরা একটু বাদ দাও। কেন বাদ দিবা? কোনো কিছু যদি আগে থেকেই গরম অবস্থায় থাকে তাকেও যদি তুমি ঠান্ডা করো তাহলে তাকেও বলা হবে ঘনীভবন। এই জন্য পুনরায় কথাটা বাদ দাও। পাতনের ক্ষেত্রে পুনরায় কথাটা আসবে। তাহলে বাষ্পকে শীতল করলে তাকে বলে ঘনীভবন। এইবার আসো পাতন বিষয়টা কি? পাতন বিষয়টা হচ্ছে এই দুইটার যোগফল। পাতন হচ্ছে বাষ্পায়ন, পাতন সমান সমান হচ্ছে বাষ্পায়ন, বাষ্পায়ন যোগ হচ্ছে ঘনীভবন। বাষ্পায়ন যোগ হচ্ছে ঘনীভবন। এই দুইটা টপিকের যোগফলকে বলা হয় পাতন। এবার আসো আমরা উদাহরণে যাই, আমরা নিজেরা কিভাবে ফিল করতে পারি। আমরা সাধারণত এই যে আমাদের ঢাকা শহরে আমরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে পানিকে ফুটিয়ে পানি পান করি। কারণ সরাসরি ওয়াসার পানি কিন্তু আমরা খাই না, কারণ এগুলোর মধ্যে অনেক জীবাণু থাকে, দুর্গন্ধও থাকে, প্লাস জন্ডিস এবং টাইফয়েড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য আমরা পানি ফুটাই। এখন অনেকেই এইটাকে সংজ্ঞায়িত করতে চাও যে পানি ফুটানো বলতে কি, আমরা পাতন করছি, পাতিত পানি পান করতেছি। কারণ পানিকে ফার্স্টে গরম করছি, গরম করে পরে আবার আমরা ঠান্ডা করছি, ঠান্ডা করে সেই পানি আমি খাইতেছি। কিন্তু আমরা কিন্তু পাতন করি নাই। কথাটা মনে রাখো, আমরা যে গরম পানি ব্যবহার করি, আমরা যে পানি গরম করি, এটা কিন্তু পাতন নয়। আমাদের পানি গরম পাতন নয়। কারণ কি, আমরা পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, নেওয়ার পরে পানিটাকে ফুটাই, ফুটানোর পরে পানিটাকে ঠান্ডা করি। আমরা কিন্তু সম্পূর্ণ পানিকে বাষ্পে পরিণত করি না। সম্পূর্ণ পানিকে বাষ্পে পরিণত করে কিন্তু আমরা ঠান্ডা করি না। তাহলে পাতন হওয়ার শর্ত কি? এইখানে মনে করো আছে পানি H2O। পাতন হওয়ার শর্তটা দেখো, ঘটনা কি হইতে হবে। পাতন হওয়ার শর্ত হচ্ছে এই তোমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে H2O পানি আছে। এবার এই পানিকে তুমি হচ্ছে তাপ প্রদান করবা, নিচ থেকে তাপ প্রদান করবা। তাপ প্রদান করলে এই পানিটা একদম সম্পূর্ণ মনে করো এই যে এরকম বাষ্প হবে। সম্পূর্ণ কি হবে? বাষ্প। এখন আমাদের ক্ষেত্রে বাষ্পটা সাধারণত উড়ে যায়, কিন্তু এটাকে তুমি কোনো একটা চেম্বারের মধ্যে বা সামহাও এটাকে স্টোর করবা, মানে অন্য কোনো দিক দিয়ে বাষ্পটা বের হইতে পারবে না, শুধুমাত্র একটা বের হওয়ার জায়গা থাকবে, এই দিক দিয়ে বাষ্পটা বের হবে। তুমি এই যে এখানে বাষ্পটাকে কোনোভাবে স্টোর করছো,
অন্য কোনো চেম্বারেও নিতে পারো। এই যে বাষ্পটা পাইছো, এই বাষ্পকে পুনরায় ঠান্ডা করবা। ঠান্ডা করলে তুমি আবার পানি ফেরত পাবা, এইটাকে বলা হবে পাতন। তার মানে আমরা যে গরম পানি খাই এটা কিন্তু পাতন না, আমরা হচ্ছে পানিকে ফুটাই আবার ওই পানিকে ঠান্ডা করি। পাতন হইতে গেলে বাষ্প করতে হবে, ওই বাষ্পকে ঠান্ডা করতে হবে। আমাদের যেটা বাষ্প হয় ওটা তো রান্নাঘর থেকে কই জানি হারাই যায়, ওইটা কি আমরা খুঁজে পাই? আমরা তো সংরক্ষণ করার চেষ্টা করি না, ওইটা প্রকৃতির সাথে মিশে যায়। তাহলে পাতন হইতে গেলে কি হইতে হবে? পানির তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, সম্পূর্ণ পানি বাষ্প করতে হবে। ওই বাষ্পকে ঠান্ডা করলে যেটা পাবো সেটা হচ্ছে পাতন, বা সেটাকে বলা হয় পাতিত পানি, এটাকে বলা হয় ডিস্টিল ওয়াটার। এই পানিটা অনেক বেশি বিশুদ্ধ হয় কারণ শুধুমাত্র H2O রিলেটেড পানি থাকে। কথা কি বুঝাইতে পারছি? পাতন হওয়ার শর্ত কি? পাতন হওয়ার শর্ত হচ্ছে বাষ্প হবে, সেই বাষ্প আবার ঠান্ডা হবে, তাকে বলা হবে পাতন। তাহলে এইখান থেকে সংজ্ঞা হিসেবে আসে বাষ্পীভবন বা বাষ্পায়ন, ঘনীভবন, এই দুইটা হচ্ছে সংজ্ঞা হিসেবে আসে। এরপরে পাতনও সংজ্ঞা হিসেবে আসে। তাহলে এই দুইটা সংজ্ঞা ইন্ডিভিজুয়াল করতে হবে। পাতনের সংজ্ঞাটা যখন লিখবো এই দুইটা সংজ্ঞাকে কম্বিনেশন করতে হবে। কিভাবে? কোন তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করলে সেই বাষ্পকে পুনরায় শীতল করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হবে পাতন। কথাটা যেন খেয়াল থাকে। এরপরে এখান থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন, প্রকৃতিতে কিছু পদার্থ আছে যাদেরকে তাপ প্রয়োগ করলে ওরা তরলে পরিণত হয় না, ওরা সরাসরি বাষ্পে পরিণত হয়। কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, বাষ্পে পরিণত, তাকে বলে ঊর্ধ্বপাতন। কথাটা বুঝো, তাকে বলে ঊর্ধ্বপাতন। তাইলে ওর জীবনে তরল বইলা কোনো কথা নাই, ও হয়তো কঠিন থাকবে অথবা বাষ্প অবস্থায় বা গ্যাসীয় অবস্থায় থাকবে, ও তরল অবস্থায় থাকবেই না, হয়তো কঠিন থাকবে অথবা বাষ্পীভূত বা গ্যাসীয় অবস্থায় থাকবে। এইখানে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এই যে ঊর্ধ্বপাতন, এটা তোমরা একবার পড়ার পরেই তোমরা জানো যে হ্যাঁ সরাসরি বাষ্পে পরিণত হয়। কোশ্চেন হচ্ছে এখানে উদাহরণটা মনে রাখা। এখানে তোমাদের বইয়ে যে কয়টা উদাহরণ দিছে প্রত্যেকটা উদাহরণ মনে রাখতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে বলা হয় নিশাদল। অ্যামোনিয়াম ক্লোরাইডকে কি বলা হয়? নিশাদল। একটা গেল উদাহরণ। 2 নম্বর উদাহরণ হিসাবে আসবে কর্পূর। 2 নম্বর উদাহরণে কর্পূর, কর্পূরের সংকেত হচ্ছে C10, H16 অক্সিজেন, এটাকে বলা হয় কর্পূর, কর্পূর। 3 নম্বর উদাহরণে আসবে হচ্ছে ন্যাপথলিন, C10H8, C10H8, এটাকে কি বলা হবে? ন্যাপথলিন, ন্যাপথলিন। এগুলা এমসিকিউতে প্রচুর আসে। এরপরের গুলা হচ্ছে একটু ডিফারেন্ট, যেমন কঠিন কার্বন ডাই অক্সাইড বা ICO2। কঠিন কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু উদ্বায়ী পদার্থ, ও হয় বাষ্প হবে অথবা কঠিন অবস্থায় থাকবে, ও কিন্তু তরল অবস্থায় থাকবে না। তারপরে আছে আয়োডিন, আয়োডিন যুক্ত লবণ খাইছো না, এটা কিন্তু খুবই ব্যতিক্রম ধর্মী, এগুলা কিন্তু পরীক্ষায় খুব আসে। নিচে কি দেখা যায়? আরে বাহ! তাহলে আয়োডিন, আয়োডিনও হচ্ছে ঊর্ধ্বপাতিত হয়। তারপরে আছে হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখতে আয়নিক যৌগের মতো লাগতেছে কিন্তু সে কিন্তু তরল অবস্থায় থাকেই না, সে হচ্ছে কি হয় কঠিন অবস্থায় থাকবে আর নাহলে বাষ্পীভূত অবস্থায় থাকবে। এরপরে সব এই কয়েকটা উদাহরণ তোমার বইয়ে দেওয়া আছে, 1 2 3 4 5 6টা। এই প্রত্যেকটা থেকে তোমার অবশ্যই এমসিকিউ যে কোনোটা চলে আসতে পারে। এইবার আরেকটা কোশ্চেন তোমাদের আসতে পারে, মনে করো আমরা তো খাবার লবণ খাই, খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এর মধ্য থেকে, কোশ্চেনটা বুঝো, সোডিয়াম ক্লোরাইড এর মধ্য থেকে অ্যামোনিয়াম NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইডকে পৃথকীকরণ পদ্ধতি বর্ণনা করো। এখন টপিক দেখা তো তোমার মাথা ঘুরাবে যে সোডিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড
দুইটাই তো আয়নিক যৌগের মতো মনে হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড তো ডেফিনেটলি আয়নিক যৌগ, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হচ্ছে একমাত্র ধনাত্মক যৌগমূলক, অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম, ক্লোরিন তো ঋণাত্মক অধাতু, সো এইটাও তো আয়নিক যৌগ, তাহলে তাদের পৃথকীকরণ করার ক্ষেত্রে কি করা যায়? তখন তোমার মাথায় অনেক কিছু ঘুরপাক খাইতে থাকবে, আচ্ছা তাকে কি তড়িৎ বিশ্লেষণ করব নাকি তাকে কি করব? তখন কিন্তু তুমি অনেক বেশি কনফিউশনে পড়ে যাবা। বিষয়টা দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের আরেকটা নাম হচ্ছে নিশাদল। অ্যামোনিয়াম ক্লোরাইডের আরেকটা নাম কি? নিশাদল। এইটা কি? ঊর্ধ্বপাতিত পদার্থ, এটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে তোমার কাজ হবে কি, তুমি একটা এরকম পাত্র নিবা, পাত্র নিয়ে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড তো থাকবেই, এটার মধ্যে তুমি মনে করো যে তাপ প্রদান শুরু করবা। তাপ প্রদান করলে এই পাত্র থেকে যত অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এই সব অ্যামোনিয়াম ক্লোরাইড বাষ্প হইয়া উইরা যাবে, তাইলে এই পাত্রের মধ্যে অবশিষ্ট থাকবে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড। এত সহজ একটা প্রসেস, কিন্তু কোশ্চেন করলে কিন্তু মাথা ঘুরে যাবে যে এইটা কিভাবে করব, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড কিভাবে পৃথক করব। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের জায়গায় কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডও কোশ্চেনে থাকতে পারে, কনফিউশন হওয়ার কিছু নাই। অ্যালুমিনিয়াম ক্লোরাইডও যদি থাকে, তাহলেও তুমি যদি শুধুমাত্র তাপ প্রদান করো, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উদ্বায়ী পদার্থ, সে উড়ে চলে যাবে, পাত্রের মধ্যে থেকে যাবে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড। বিষয়গুলো যদি একটু মাথায় রাখো, তাহলে জটিল জটিল কোশ্চেন যদি আসে তাহলেও তুমি অ্যান্সার করতে পারবা। তো মোটামুটি আমাদের টপিক শেষ, পাতন। এরপরে আছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব বিষয়টা তোমরা রিডিং করলে বুঝবা। সেটা হচ্ছে কোন কণার তাপমাত্রা যত বৃদ্ধি পাইতে থাকে, এই কণার অণুগুলোর মধ্যে গতি তত বৃদ্ধি পাইতে থাকে। এই মনে করো একটা পাত্র, এখানে একটা কঠিন পদার্থ আছে, এটাকে তাপ প্রদান করলে, এর তাপমাত্রা বৃদ্ধি পাইলে এই অণুগুলা হচ্ছে কাছাকাছি থাকে। যখন তাপ বেশি হবে, অণুগুলা দূরে দূরে চলে যায়। অণু দূরে দূরে চলে যাওয়া মানে হচ্ছে সে তরল। এখানে হচ্ছে কঠিন, এখানে হচ্ছে তরল। তাপ যদি তুমি আরো বেশি দিতে থাকো, তখন সে একটা সময় এই যে এরকম দূরে সরায় যাবে, এটা হচ্ছে বাষ্প। এটা কি? বাষ্প। এখন কথা হচ্ছে, এটা তোমরা পারবা কণার গতিতত্ত্ব। এই জন্যই কিন্তু তাপ প্রদান করলে কঠিন পদার্থ ফার্স্টে গলে, আরো বেশি তাপ প্রয়োগ করলে সে স্ফুটনাঙ্কে পরিণত হয়। এটা নিয়ে আমরা এতক্ষণ পড়তেছিলাম। তাহলে ব্যাপনের সাথে এটার একটা সম্পর্ক পাও না? সম্পর্ক হচ্ছে যার তাপমাত্রা বেশি তার ব্যাপন হার বেশি, যার তাপমাত্রা কম তার ব্যাপন হার কম। তো এই বিষয়গুলো তোমরা পড়ে ফেলো। মোটামুটি সেকেন্ড চ্যাপ্টার থেকে কোশ্চেনে আসার মতো এইগুলাই টপিক। এই ক্লাস তুমি ভালো করে নোট করে পড়ে ফেলো। এরপরে তুমি সৃজনশীলে ঢুকো, আমি ড্যাম শিওর এই চ্যাপ্টারে কোনো সৃজনশীলে তুমি বাঁচবা না, প্রত্যেকটা সৃজনশীল তুমি অ্যান্সার করতে পারবা। আর এই চ্যাপ্টারের সৃজনশীল তো কোলাবোরেশন করে আসবে, এর সাথে থার্ড এবং ফোর্থ চ্যাপ্টার থাকবে, ওইগুলো ওই চ্যাপ্টারে আমি ক্লিয়ার করে দেবো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য অবশ্যই দোয়া করবা। তোমাদের কেমিস্ট্রি সবগুলা টপিক আমি ইনশাল্লাহ একটা করে ক্লাসের মাধ্যমে শেষ করে একটা প্লেলিস্টে দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য এতটুকু করতে পারলে, তোমাদের যদি উপকার হয়, আমার জন্য একটু দোয়া করবো, পাশে থাকবে, এইটুকুই তোমাদের কাছে প্রত্যাশা। আল্লাহ হাফেজ।